আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে থাকছি আমি রিদওয়ানা বিনতে জলিল। নেপাল থেকে আনুষ্ঠানিকভাবে দেশে বিদ্যুৎ আমদানি শুরু হয়েছে। ভারত হয়ে সঞ্চালন লাইনের মাধ্যমে এই বিদ্যুৎ আসছে। বিদ্যুৎ মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। শুক্রবার এক ভার্চুয়াল অনুষ্ঠানে বাংলাদেশ, ভারত এবং নেপালের সংশ্লিষ্ট মন্ত্রীদের উপস্থিতিতে এই কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে বাংলাদেশের বিদ্যুৎ জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান, ভারতের বিদ্যুৎ বিষয়ক মন্ত্রী মনোহর লাল এবং নেপালের জ্বালানি মন্ত্রী দীপক খাটকা অংশ নেন। প্রথম ধাপে পাওয়া যাবে 40 মেগাওয়াট বিদ্যুৎ। প্রতি ইউনিট বিদ্যুতের দাম নির্ধারণ করা হয় 6.4 সেন্ট, বাংলাদেশি মুদ্রায় প্রায় 7.5 টাকা। আলু পেঁয়াজের পর এবার বাড়তে শুরু করেছে ভোজ্য তেলের দাম। খোলা সয়াবিন, পাম তেল সহ বোতলজাত সকল তেলের দাম বৃদ্ধি পেয়েছে। কোনো কারণ ছাড়াই খোলা সয়াবিন কেজিতে 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 185 টাকা, পাম তেল কেজিতে 43 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 178 টাকায়। এদিকে পাল্লা দিয়ে বাড়ছে পেঁয়াজ, আলু, রসুন সহ বিভিন্ন নিত্যপণ্যের দাম। ক্ষোভ প্রকাশ করে ক্রেতারা বলছেন, দাম কমাতে ব্যর্থ হচ্ছে সরকার। বিপুল দেব রায়ের রিপোর্ট। হুহু করে বেড়ে চলছে নিত্যপণ্যের দাম। এ লাগাম টেনে ধরতে সরকার ব্যর্থ বলে মনে করছেন সাধারণ মানুষ। ভোজ্য তেলের উপর শুল্ক কমানো হলেও হঠাৎ টালমাটাল তেলের বাজার। রাজধানীর কাউরান বাজারে খোলা সয়াবিন তেল 165 থেকে বেড়ে 185 টাকা ও পাম তেল 135 থেকে বেড়ে বিক্রি হচ্ছে 178 টাকায়। এছাড়া বোতলজাত তেলের সংকট দেখিয়ে বাজারে সরবরাহ কমে গেছে বলে জানান ব্যবসায়ীরা। খোলা সোয়াবিন আগে ছিল 165 টাকা, 63 টাকা, এখন সেটা হয়েছে আপনার 185 টাকা কেজি। পাম অয়েল ছিল 135 টাকা কেজি, এখন 178 টাকা, 180 টাকার মতো। সরবরাহের তুলনায় কমাই দিচ্ছে, এখন যা গায়ে দাম ওই দামে সোয়াবিন তেল বিক্রি হইতেছে, অ্যাভেলেবল আসতেছে না। এদিকে তেলের পাশাপাশি আলু ও পেঁয়াজের বাজারে আগুন ঝরছে। দেশি পেঁয়াজ ঠেকেছে 140 ও ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে 120 টাকায়। সেই সাথে আলু বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকায়। 1 টাকাও কমে নাই বাজার। ইন্ডিয়ান পেঁয়াজের বাজার বর্তমানে 110 টাকা, খুচরা বাজার হলো 120 টাকা। শীতের সময় কিন্তু উৎপাদন বেশি হয়, তবুও ওই সবজির দাম কমেনি, এখনো বেড়েই চলতেছে। কেজিতে 8-10 টা আউট হয়ে গেছে, ক্রয় করতেছে কম, এজন্য আমাদের সেল কম হইতেছে। ক্রেতারা বলছেন সাধ্যের বাইরে নিত্যপণ্যের দাম কমাতে সরকার ব্যর্থ বলেও অভিযোগ করেন তারা। গত এক মাসের তুলনায় একটু জিনিসের দাম বেশি, যেমন তেলের দাম একটু বেশি। তেলে তো আজকে তেল নিলাম, তেল নিলেও বেশি, এরকম ডালের দামও বেশি। এখানে যদি দাম বেশি থাকে, এলাকা ভিত্তিক যে দোকানগুলো আছে সেখানে আরো দাম বেশি। উপর থেকে এটা ঠিক করতে হবে, যারা এটা এই যে এলসি করে। আমরা যতটুকু আশা করছিলাম যে দেশের প্রেক্ষাপট চেঞ্জ হলে হয়তো বা কিছু আমরা জিনিসপত্র ক্রয় ক্ষমতার মধ্যে আসবে, কিন্তু আসলেই তা না। সরকারের পক্ষ থেকে বিভিন্ন পণ্যের শুল্ক প্রত্যাহার ও কমানোর ফলেও কমছে না বাজার দর। এতে করে বাজার মনিটরিং জোরদার করা উচিত বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিপুল দেবরাই, আরটিভি, ঢাকা। গেল 15 বছরের অপশাসনে পুঞ্জীভূত ক্ষোভ কয়েক সপ্তাহে মোকাবেলা কঠিন, এমন মন্তব্যই করলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বললেন, গুম এবং বিচার বহির্ভূত হত্যার বিচার করা সময় সাপেক্ষ ব্যাপার, কারণ অনেক গভীরে ফ্যাসিবাদের শিকড়। তবে ন্যায় বিচার প্রতিষ্ঠার কাজ চলছে। একই অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বললেন, ন্যায় বিচার পাওয়া সবার অধিকার। মাইদুর রহমান রুবেলের রিপোর্ট। আওয়ামী লীগের 15 বছরকে চিহ্নিত করা হয় বাক স্বাধীনতার চরম লঙ্ঘন, জোরপূর্বক গুম, বিচার বহির্ভূত হত্যা, দুর্নীতির শাসনামল হিসেবে। বিগত বছরগুলোই গুমের শিকার কমপক্ষে 600 মানুষ। এতদিন প্রাণনাশের হুমকিতে পরিবারগুলো নীরব থাকলেও 5 আগস্টের পর পাল্টেছে দৃশ্যপট। বাংলাদেশে গুমের ঘটনা তদন্তে প্রথমবার কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার। বিগত 15 বছরে অনেক গভীরে পৌঁছেছে ফেসিবাদের শিকড়। ভয়ের রাজত্ব তৈরি করেছিল শেখ হাসিনা, যা রাতারাতি উৎপাটন করা কঠিন। মানবাধিকার সংস্থা এশিয়ান ফেডারেশন এগেইনস্ট ইনভলান্টারি ডিসঅ্যাপিয়ারেন্স বা আফাদের 8ম সম্মেলনে এমন মন্তব্য করে আইন উপদেষ্টা হুঁশিয়ারি দেন, গুম, বিচার বহির্ভূত হত্যার বিরুদ্ধে চলমান থাকবে লড়াই। সেক্ষেত্রে গণতান্ত্রিক সরকারকে এগিয়ে নিতে হবে এই প্রক্রিয়া। গত 15 বছরের শেকড় অনেক দূর ছড়িয়ে রেখেছে। এত বছরের পুঞ্জীভূত ফেসিবাদী শক্তিকে কয়েক সপ্তাহে মোকাবেলা করা কঠিন।
এমনকি কমিশনের জন্য কঠিন। তবে আমরা থেমে থাকবো না, সেটা সরকারে থাকি অথবা রাজপথে। গুম হওয়া ব্যক্তিদের পরিবারগুলো ক্ষতিপূরণ এবং আইনি সমস্যা সমাধানে অর্ডিন্যান্স জারির প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন অ্যাটর্নি জেনারেল। সম্পত্তির উত্তরাধিকার বা অন্য কোনো আইনি সমস্যায় যেন গুমের শিকার পরিবারগুলোকে পড়তে না হয়, সেজন্য একটি অর্ডিন্যান্স জারি করতে আইন উপদেষ্টাকে অনুরোধ জানাচ্ছি। নির্যাতিত প্রত্যেকের জন্য সরকার কাজ করবে, এমনটা জানান গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা। শেখ হাসিনার আমলে গুমের শিকার প্রত্যেকের গুমের বিচার নিশ্চিত করতে চায় এই সরকার। এরই মধ্যে এই বিষয় নিয়ে কাজ শুরু হয়েছে। অনুষ্ঠানে বাংলাদেশ ও নেপালের গুম হওয়া পরিবারের সদস্যরা তাদের ভয়ঙ্কর অভিজ্ঞতা তুলে ধরেন। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা। ঢাকার রায়ের বাজারের কবরস্থানে গণ অভ্যুত্থানে শহীদ 127টি গণকবর শনাক্ত হয়েছে বলে দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। দুপুরে গণকবরগুলো জিয়ারত এবং পরিদর্শন শেষে নেতারা অভিযোগ করেন গণকবর শনাক্তে সরকারের পক্ষ থেকে পরিষ্কার কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে যে গণহত্যা চালানো হয়েছে তা মুছে ফেলার চেষ্টা চলছে বলেও অভিযোগ তাদের। এছাড়া আহতদের সহযোগিতায় প্রয়োজনে আবারও রাস্তায় নামতেও প্রস্তুত থাকার কথাও জানান নেতারা। শরীয়ত খানের রিপোর্ট। জুলাইয়ে ছাত্র জনতার অভ্যুত্থানের ১৭তম দিন পার হয়ে গেলেও রফিকুলের লাশ শনাক্ত করতে পারেনি তার পরিবার। রফিকুলের মতো শতাধিক মানুষের পরিবার পায়নি তাদের স্বজনদের খোঁজ। তাই তো অজানা কবরের সামনেই তাদের আর্তনাদ। আমার বাবাকে নাকি পুলিশ এবং ছাত্রলীগ সৈন্যরা ঘিরে ধরে রেখেছিলেন যাতে আমার বাবা কোনোভাবে বের হতে না পারে। জুলাই আন্দোলনে গণহত্যাকে ধামাচাপা দিতে আইন শৃঙ্খলা বাহিনী রায়ের বাজারে গণকবর দিয়েছিল বলে দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। দ্রুত এখানে কবর দেয়া প্রত্যেকের পরিচয় শনাক্ত করে তালিকা তৈরির দাবি তাদের। এখানে 127টার মতো গণকবর শনাক্ত করা গিয়েছে, যার অনেকগুলোর ভিতরে স্থানীয় যারা বলছেন, যারা কাজ করছেন, তারা প্রত্যেকেই বলছেন যে প্রত্যেকটার মাঝে নাকি একাধিক কবর বা একাধিক হলো গিয়ে আমাদের শহীদ ভাইদেরকে দাফন করা হয়েছে। রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে বলেও অভিযোগ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। আমরা দেখতে পেয়েছি যে রাজনৈতিক দলগুলোর মধ্য থেকে ফ্যাসিবাদকে স্বীকৃতি দেওয়া হচ্ছে না, এবং ফ্যাসিবাদ যে বলছি আমরা বিগত সরকারকে, এটিকে অত পজিটিভলি তারা নিচ্ছেন না। এর ফলে আমাদের মধ্যে আশঙ্কা জেগেছে যে গণমানুষের আকাঙ্ক্ষার সাথে আসলে কোনোভাবে এখানে আপোষ রফা করার কোনো চেষ্টা হচ্ছে কিনা। এর আগে দুপুরে আহতদের দেখতে সোহরাওয়ার্দী মেডিকেলে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির নেতারা। সেখানে থাকা সবার খোঁজ খবর নেন তারা। সরকারের পক্ষ থেকে শুধুমাত্র ঢাকা কেন্দ্রিকভাবে চিকিৎসা ব্যবস্থাটাকে এখনো পর্যন্ত সীমাবদ্ধ করে রাখা হয়েছে। সারা বাংলাদেশে তাদের যেভাবে ছড়িয়ে চিকিৎসা সেবাটা দেওয়া দরকার ছিল, সেটা সরকার এখনো পর্যন্ত করতে পারেনি। আন্দোলনে আহতদের ৭ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান সদস্য সচিব আরিফ সোহেল। তাদের দাবি নিয়ে যদি রাস্তায় নামতে হয় সেটাও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন করবে। সরকার যদি গাফিলতি করে এই সকল ক্ষেত্রে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অবশ্যই আমাদের আহত এবং শহীদ ভাই বোনদের অধিকার আদায়ের জন্য সবসময় তাদের পাশে থাকবে। সারা দেশেই বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষ থেকে আহতদের খোঁজ খবর নিয়েছেন ইউনিটের সদস্যরা। শরীয়ত খান, RTV, ঢাকা। 24-এর গণ অভ্যুত্থানে যারা জীবন দিয়েছে সেই সব তারুণ্যের শক্তিকে রাজনীতিতে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন যুব ক্রীড়া এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এর কারণ হিসেবে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর কিছু অংশ দিবস বাতিল, ছাত্রলীগ সরকারের কিছু সিদ্ধান্তের বিরোধিতা করছে। তারা গণ অভ্যুত্থানে তারুণ্যের স্পিরিটকে ধারণ করতে ব্যর্থ হয়েছে। বিকেলে রাজধানীর বেইলি রোডে অফিসার্স ক্লাবে অন্তর্বর্তী সরকারের 3 মাস পূর্তি উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। যেগুলো এই গণঅভ্যুত্থানের স্পিরিট ছিল, সেগুলোর বাস্তবায়নের বিভিন্ন সিদ্ধান্তে আমরা দেখছি যে রাজনৈতিক শক্তিগুলোর কিছু কিছু অংশ বিরোধিতা করছে, যে তারুণ্যের রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হওয়ার সময় হয়েছে। এবং এই গণঅভ্যুত্থানে যারা রাজপথে নেমে এসে জীবন দিয়েছে তাদেরকে রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হতে হবে।
দেশের মানুষ জুলুম অত্যাচার সহ্য করে না। ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগের পতনই তার প্রমাণ বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। আওয়ামী লীগকে স্বাধীনতার পক্ষের শক্তি দাবি করার যৌক্তিকতা নেই বলেও মন্তব্য করেন তিনি। এক কেন্দ্রিক শাসন ব্যবস্থা যেন আবারও শুরু না হয় তা নিশ্চিত করতে হবে বললেন স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ। সাদিয়া কানিসের রিপোর্ট। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এক আলোচনা সভায় যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, জনগণের রায় নিয়ে ক্ষমতায় এলে সংস্কার কমিশন গঠন করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সব সমস্যার সমাধান করবে বিএনপি। প্রকৃত নির্বাচন ব্যবস্থার মধ্য দিয়ে গণতান্ত্রিক ব্যবস্থা নিশ্চিতের তাগিদ দেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ, যাতে একনায়কতন্ত্রের পুনরাবৃত্তি হতে না পারে। আওয়ামী লীগের বিকৃত ইতিহাস মানুষ গ্রহণ করেনি বলে মন্তব্য করেন স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর আব্দুল মঈন খান। রাজধানীর মিরপুরের শাহ আলী মাজারে ৭ নভেম্বর উপলক্ষে আলোচনা সভায় আওয়ামী লীগকে পলায়নপর রাজনৈতিক শক্তি উল্লেখ করে তারা তরুণদের বিপদগামী করতে পারেনি বলে সন্তোষ প্রকাশ করেন তিনি। নতুন প্রজন্ম তারা সেই শেখানো ইতিহাস, যেটা টিয়া পাখিকে শেখানো হয়, সেই টিয়া পাখিকে শেখানো ইতিহাস তারা উদ্গীরণ করে ফেলে দিয়ে তারা বাংলাদেশের সত্যিকার ইতিহাস প্রতিষ্ঠা করেছে। এদিকে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্কের উন্নয়ন করতে পারস্পরিক সম্মান ও স্বার্থ বজায় রাখার পাশাপাশি কোনো ধরনের হস্তক্ষেপের মানসিকতা থেকে ভারতকে বেরিয়ে আসতে হবে। পরস্পরের প্রতি সম্মানবোধ দুইটা দেশের মধ্যে, দুটো দেশের মানুষের মধ্যে মিউচুয়াল ইন্টারেস্ট, যে পরস্পরের স্বার্থ সংরক্ষণ। থার্ড হচ্ছে ওয়ান অফ নন ইন্টারফিয়ারেন্স, হস্তক্ষেপ করা যাবে না কোনো দেশের, কেউ কারো। আন্তর্জাতিক পানি আইন অনুযায়ী দুদেশের মধ্যে বিদ্যমান নদী ও পানি সমস্যা সমাধানের পরামর্শও দেন তিনি। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। বিদেশি শক্তিকে ভুল বুঝিয়ে আবারও ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ। বিকেলে মজলুম জননেতা মাওলানা ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সমাবেশে এমন অভিযোগ তোলেন দলটির প্রধান সমন্বয়ক জনায়েদ সাকিব। ট্রাম্পের পোস্টার নিয়ে মিছিল করে ক্ষমতায় আসা যাবে না উল্লেখ করে তিনি বলেন, ফ্যাসিবাদকে বাংলার জনগণ আর কখনো মেনে নেবে না। ভারতকে কোনো রাজনৈতিক দলের দোসরের ভূমিকায় বাংলার মানুষ দেখতে চায় না জানিয়ে দেশটিকে জনগণের মনোভাব বোঝার আহ্বান জানান সাকিব। যদি সফল করতে হয় নতুন রাষ্ট্র নির্মাণ, নতুন গণতান্ত্রিক ব্যবস্থা নির্মাণ, তাতে তার শক্তি আপনাদেরকে সংহত করতে হবে। ভারতকে আমরা বলি বাংলাদেশের সার্বভৌমত্ব, আমাদের স্বাধীনতা, এই দেশে গোলামকে ক্ষমতায় রেখে যদি নস্যাৎ করতে চান, বাংলাদেশের মানুষ সেটা মানবে না। জুবায়েরপন্থীদের পর এবার সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের ডাক দিয়েছে তাবলিগ জামায়াতের একাংশ দিল্লির মাওলানা আসাদ অনুসারীরা। আগামী ৭ ডিসেম্বর মহাসমাবেশ করবেন তারা। দুপক্ষের মধ্যে একটি তৃতীয় পক্ষ রয়েছে যারা তাবলিগের এই দ্বন্দ্ব জিইয়ে রাখছে বলে অভিযোগ সাদপন্থীদের মুখপাত্র মুয়াজ বিন নূরের। সকালে তাবলিগ জামায়াতের বাংলাদেশের প্রধান কেন্দ্র কাকরাইলের মসজিদটি নিয়ন্ত্রণে নেন তারা। রফিকুল ইসলামের রিপোর্ট। ২০১৭ সালে তাবলিগ জামাতের দুই গ্রুপের সংঘর্ষের মধ্য দিয়ে তাদের মধ্যকার দ্বন্দ্ব প্রকাশ্যে আসে। এরপর থেকেই গেল ৭ বছর ধরে দুই ভাগে কাকরাইল মসজিদের নিয়ন্ত্রণ ও বিশ্ব ইজতেমা করে আসছে তারা। গত কয়েকদিন ধরে কাকরাইল মসজিদ ও টঙ্গীর ইজতেমা ময়দানের দখলকে কেন্দ্র করে তাবলিগ জামাতের দুপক্ষের মধ্যে দ্বন্দ্ব তীব্র হচ্ছে। দুপক্ষই পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছে। সম্প্রতি তাবলিগের জুবায়েরপন্থীরা মসজিদটি দখলে রাখার ঘোষণা দেওয়ার পর দুপক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। তবে শেষ পর্যন্ত কোনো সংঘাত ছাড়াই আগামী ২ সপ্তাহের জন্য কাকরাইল মসজিদের নিয়ন্ত্রণ নেয় সাদপন্থীরা। ভোর থেকেই সারা দেশ থেকে মুসল্লিরা মসজিদে আসতে থাকে। এক পর্যায়ে কাকরাইল ও তার আশপাশের এলাকা পরিপূর্ণ হয়ে যায়। বৈষম্য মুক্ত আমরা বাংলাদেশে, আমরা তাবলিগের ব্যাপারে বৈষম্য চাই না। হেফাজতের ইসলাম করবেন, কিন্তু তারা কি নিজেদের মধ্যে ইসলাম আনতে পারে নাই।
তারা বিবাদ গঠনের চিন্তা ভাবনা করতেছে। তারা যেহেতু 7 বছর 8 বছর ধরে প্রথম পর্ব করেছে, আমাদেরকে 7 বছর 8 বছর প্রথম পর্ব ইজতেমা করার সুযোগ দেওয়া হোক। বিশ্ব ইজতেমায় মাওলানা সাদের আগমন নিশ্চিত করার দাবি মুখপাত্র মুয়াজ বিন নূরের। যদি আমরা মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যাই, মুসলমানের দুশ্মন যারা বিভিন্ন লেবাসে আমাদের ভিতরে কাজ করতেছে, তারা এই দেশে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না ইনশাআল্লাহ। ওই তৃতীয় পক্ষ যারা বিভাদ বিভক্তি উস্কে দেয়, তাদেরকে চিহ্নিত করি, তাদেরকে আমাদের মধ্য থেকে সরিয়ে দেই। এদিকে স্বরাষ্ট্র এবং ধর্ম উপদেষ্টার পক্ষ থেকে যৌথভাবে আগামী বছরের এপ্রিলে তাবলিগের সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। রফিকুল ইসলাম, RTV, ঢাকা। নোয়াখালীর কোম্পানিগঞ্জে খাল খনন করে মাছ ধরাকে কেন্দ্র করে ইউনুস আলী ওরফে এরশাদ নামে এক যুবদল নেতাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার চর ফকিরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গুচ্ছ গ্রামে এই ঘটনাটি ঘটে। নিহত এরশাদ চর ফকিরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি প্রার্থী এবং একই ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন। এদিকে টাঙ্গাইলের ঘাটাইলে জমি নিয়ে বিরোধে আল আমিন নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। দুপুরে উপজেলার ধলাপাড়া কোনাবাড়ি এলাকায় এই ঘটনাটি ঘটে। এ সময় দুপক্ষের সংঘর্ষে ৮ জন আহত হয়েছেন। ভোলার চরফ্যাশনে চর মাদ্রাজ এলাকায় অটো মিলে বিস্ফোরণে মোহাম্মদ আল আমিন নামে এক শ্রমিক নিহত হয়েছেন। ভোরে এই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানায় চর মাদ্রাজ ইউনিয়নের চর আফজাল গ্রামের মনির মিয়ার রাইস মিলে বিকট শব্দে বিস্ফোরণ হয়। মিলে কাজ করার সময় বিস্ফোরণ হয়, মিলের ৩ শ্রমিক দগ্ধ হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এর মধ্যে চরফ্যাশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আল আমিনের মৃত্যু হয়। নিহত আল আমিন চর আফজাল গ্রামের আব্দুল আজিজ মাঝির ছেলে। শ্রীলঙ্কায় আগাম পার্লামেন্ট নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে দেশটির বামপন্থী প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকের নির্বাচনী জোট ন্যাশনাল পিপলস পাওয়ার। দেশটির নির্বাচন কমিশনের সবশেষ তথ্য অনুযায়ী বৃহস্পতিবার সরাসরি ভোট হওয়া 196টি আসনের মধ্যে অনুরার দল 141টিতে জয় পেয়েছে। অন্যদিকে প্রতিপক্ষ SJB পেয়েছে 35টি আসন। দেশটিতে এ পর্যন্ত ভোট দিয়েছে 80%-এরও বেশি ভোটার। এদিকে পুলিশ জানিয়েছে 9 ঘণ্টা ভোট গ্রহণের সময়ে কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। গেল সেপ্টেম্বরে প্রেসিডেন্ট নির্বাচিত হলেও পার্লামেন্টে অনুরার আসন ছিল মাত্র 3টি। তাই নিজ জোটের আসন সংখ্যা বাড়াতে এই আগাম নির্বাচনের ঘোষণা দেন তিনি। স্পেনের একটি নার্সিং হোমে আগুন লেগে 10 জন নিহত হয়েছেন। জানা যায় এদের সবাই ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মারা যান। স্থানীয় সময় শুক্রবার সকালে ঘটে এই মর্মান্তিক ঘটনা। ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের মধ্যে 2 জনের অবস্থা গুরুতর। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো বলছে নার্সিং হোমটিতে মানসিক ভারসাম্যহীনদের চিকিৎসা দেয়া হতো। আর এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেস। ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যা চালানো এবং মানবতা বিরোধী অপরাধের অভিযোগ অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র দফতর জানায়, ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘের বিশেষ কমিটি এবং হিউম্যান রাইটস ওয়াচের এসব অভিযোগের সঙ্গে একমত নয় ওয়াশিংটন। এক প্রতিবেদনে ইসরায়েলের যুদ্ধ পদ্ধতিতে গণহত্যা হিসেবে উল্লেখ করেছে জাতিসংঘের বিশেষ কমিটি। অন্যদিকে হিউম্যান রাইটস ওয়াচের অভিযোগ, গাজার বাসিন্দাদের জোর করে বাস্তুচ্যুত করেছে ইসরায়েল, যা মানবতা বিরোধী অপরাধে শামিল। তবে এসব অভিযোগের সঙ্গে দ্বিমত করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বেদান্ত প্যাটেল জানিয়েছেন, এ ধরনের অভিযোগ নিশ্চিতভাবেই ভিত্তিহীন। খেলার খবর। ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচের দ্বিতীয়টিতে সমতায় ফেরার মিশন নিয়ে কাল মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ। বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচ শুরু সন্ধ্যা 6টায়। হার নিয়ে আসর শুরু করা বাংলাদেশের সম্মান রক্ষায় এই ম্যাচে জয়ের বিকল্প নেই। প্রথম ম্যাচে মালদ্বীপের বিপক্ষে শেষ 3 দেখা দুটিতে জয়ের বাড়তি আত্মবিশ্বাস নিয়ে মাঠে নেমেছিল মোরসালিন রাকিবরা। যদিও হামজা আলী ফাসিরদের বিপক্ষে ভালো খেলেও পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয়, তবে এই ম্যাচে দল শক্তভাবে ঘুরে দাঁড়াবে বলে বিশ্বাস সোহেলের। আমরা ফার্স্ট ম্যাচটা থেকে আমরা এখন ফোকাস করতেছি নেক্সট ম্যাচ। সো কালকের ম্যাচটা আমরা যেভাবে খেলছি ফার্স্ট ম্যাচটা, তো আশা করি আমরা সেকেন্ড ম্যাচটা খুবই আরও ভালোভাবে আমরা কামব্যাক করব, কারণ প্রত্যেকটা প্লেয়ারের এই কনফিডেন্স আছে যে আমাদের টিমের প্রতি, যে আমরা খুব স্ট্রংলি কামব্যাক করব। অনূর্ধ্ব 19 নারী এশিয়া কাপ এবং টি-20 বিশ্বকাপ সামনে রেখে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। বিকেএসপিতে নিজেদের সেরা প্রস্তুতিতে ঘাম ঝরাচ্ছে আফিয়া ইভারা। চলতি মাসের 15 থেকে 22 ডিসেম্বর মালয়েশিয়ার মাটিতে জমবে অনূর্ধ্ব 19 নারীদের
এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই। এরপর একই দেশে আগামী বছর 18 জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি পর্যন্ত হবে বিশ্বকাপ। দুটি আসরই হবে টি20 ফরম্যাটে। আসরগুলো সামনে রেখে প্রস্তুতিতে কম সময় পেলেও দল নিয়ে সন্তুষ্ট কোচ সারওয়ার ইমরান। পরিপূর্ণ এই দল নিয়ে এশিয়া কাপ এবং বিশ্বকাপের শিরোপা জয়ের লক্ষ্য এই কোচ। আমরা তো আশা করি আমরা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার জন্যই যাব, এবং চ্যাম্পিয়ন হওয়ার পরে বিশ্বকাপেরটা পরে আমরা ঠিক করব। বিশ্বকাপে ওই রকমই আশা আছে, কিন্তু এশিয়া কাপে অবশ্যই আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য যাব। উয়েফা নেশনস লিগের লিগ এ এর 5ম রাউন্ডের ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে পর্তুগাল। পোর্তোতে ম্যাচ শুরু হবে রাত 1:45। হেড টু হেডে দু দলের শেষ 5 বারের মুখোমুখি দেখায় 2 বার জয় পেয়েছে পর্তুগাল। বিপরীতে 3টি ম্যাচ হয়েছে ড্র। 1 নম্বর গ্রুপে 4 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ক্রিস্টিয়ানো রোনালদোর দল। এদিকে লিগ এ এর 4 নম্বর গ্রুপে স্পেনের বিপক্ষে মাঠে নামবে ডেনমার্ক। 4 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে শীর্ষে স্পেন। সমান ম্যাচে 7 পয়েন্ট নিয়ে টেবিলে 2 নম্বরে আছে ডেনমার্ক। হেড টু হেডে শেষ 5 ম্যাচে এগিয়ে স্পেন। 1 ড্রয়ের বিপরীতে 4টি জয় নিয়ে মাঠ ছেড়েছে স্প্যানিশরা। রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।